হ্যালো স্টুডেন্টস, এডুমন্ত্রা ইউটিউব চ্যানেলের আরও একটা ইনফরমেটিভ সেশনে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। চলছিল আমাদের জিওগ্রাফি ওয়ান লাইনার সিরিজ, যেখানে ওয়ান লাইনারগুলোকে আমি বানিয়েছি বিভিন্ন প্রিভিয়াস এক্সামে আসা যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তার উপর বেস করে, এবং তার সাথে সাথে কম্পিটিটিভ এক্সামের জন্য যে টপিকগুলো জিওগ্রাফির থেকে ইম্পর্টেন্ট সেই টপিকগুলোর ওপর থেকে বেস করে আমার এই ওয়ান লাইনার সিরিজটা সাজানো। তাহলে চলো, এর আগে বেশ কয়েকটা সেশন হয়ে গেছে ওয়ান লাইনারের, যারা সেগুলো এখনো দেখোনি তাদেরকে বলবো সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। অনেক ইনফরমেশন কিন্তু তোমরা সেখান থেকে পাবে, তোমাদের রিভিশন হবে এবং সেখান থেকে তোমরা প্রচুর কোশ্চেন কিন্তু আগামী দিনের যে এক্সামগুলো আসতে চলেছে তাতে কমনও পাবে। ঠিক আছে, এটা আমার গ্যারেন্টি। তো চলো, আজকে আমাদের সেশন নাম্বার 4 জিওগ্রাফি ওয়ান লাইনারের আমরা স্টার্ট করি। প্রথম কি রয়েছে না, বলেছে যে ব্যাক ওয়াটার পোর্ট অফ ইন্ডিয়া। ব্যাক ওয়াটার পোর্ট, আমাদের যে মেজর পোর্ট রয়েছে 13টা ইন্ডিয়াতে, মেনল্যান্ডে রয়েছে 12টা, ইস্ট কোস্টে 6টা, ওয়েস্ট কোস্টে 6টা এবং আন্দামানের পোর্ট ব্লেয়ারে 1টা। তো এই 13টা মেজর পোর্টের সবার কিন্তু একটা করে নিকনেম রয়েছে, তাদের লোকেশন ওয়াইজ হতে পারে, অথবা সেখান দিয়ে কি ইম্পোর্ট এক্সপোর্ট হয় তার উপর বেস করে এরকম হতে পারে। তাহলে কোচি পোর্টকে আমরা দেখব কোথায় রয়েছে না, কোচি পোর্ট রয়েছে কেরালা কোস্টে, ভেম্বনাথ কয়াল বলে একটা ওয়েটল্যান্ড রয়েছে, একটা লেক রয়েছে আমরা জানি, যাকে আমরা ব্যাক ওয়াটার লেকও বলে থাকি, বা ইন্ডিয়ার সব থেকে লংগেস্ট লেক কোনটা বললে ভেম্বনাথ লেকের কথা বলা হয়। ঠিক আছে, ইন্ডিয়ার লার্জেস্ট লেক কিন্তু চিল্কা। তো এই যে ভেম্বনাথ লেক, এর একদম মাউথে অর্থাৎ আরাবিয়ান সি এর দিকে আমরা যদি দেখি, তাহলে সেখানে উইলিংডন আইল্যান্ডের ওপরে সিচুয়েটেড রয়েছে কোচি পোর্ট। কোচি একটা মেজর পোর্ট, একে কুইন অফ আরাবিয়ান সিও বলা হয়। এছাড়া কোচিতে কিন্তু শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিও রয়েছে, কোচিতে কিন্তু অয়েল রিফাইনারিও রয়েছে। ঠিক আছে, তাহলে কোচি পোর্ট আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। সেই কোচি পোর্টকে আমরা ব্যাক ওয়াটার পোর্ট কেন বলবো, কারণ আমরা জানি যে ব্যাক ওয়াটার এই ফিচারটা ইন্ডিয়ার কোথায় ফেমাস না, কেরালা কোস্ট অর্থাৎ মালাবার কোস্টে আমরা এই ব্যাক ওয়াটার দেখতে পাই। তাহলে কোচি পোর্ট যেহেতু সেখানে রয়েছে, তাই জন্য আমরা কোচিকে বলবো ব্যাক ওয়াটার পোর্ট অফ ইন্ডিয়া। ঠিক একইভাবে আমরা পরেরটায় দেখো রয়েছে যে টাইডাল পোর্ট অফ ইন্ডিয়া কাকে বলা হয়। তাহলে টাইডাল অ্যাক্টিভিটি আমাদের অনেক লম্বা কোস্টলাইন রয়েছে, সব জায়গাতেই আমরা দেখতে পাই কম বেশি, কিন্তু সব থেকে বেশি টাইডাল অ্যাক্টিভিটি আমরা কোথায় দেখতে পাই না, গুজরাটের যে দুটো গালফ রয়েছে, একটা গালফ অফ কাচ আর একটা হচ্ছে গালফ অফ খাম্বার, এই জায়গায় আমরা সব থেকে বেশি টাইডাল অ্যাক্টিভিটি দেখতে পাই। তাহলে এই গালফ অফ কাছেই কিন্তু রয়েছে গুজরাটের একমাত্র মেজর পোর্ট, সেটা হচ্ছে কান্ডালা পোর্ট। তাই জন্য কান্ডালা পোর্টকে আমরা কি বলবো না, টাইডাল পোর্ট অফ ইন্ডিয়া। ঠিক একইভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কলকাতা হলদিয়া পোর্ট, সেটা যেহেতু নদীর মধ্যে রয়েছে হুগলি রিভারে, তাই জন্য তাকে বলা হয় যে রিভারাইন পোর্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, চলো নেক্সট বলেছে যে খড়গপুর ইজ লোকেটেড অ্যাট দ্য ব্যাঙ্ক অফ। খড়গপুর এবং ওয়েস্ট মিদনাপুর ডিস্ট্রিক্টের যেটা ডিস্ট্রিক্ট টাউন সদর শহর মিদনাপুর, এরা দুজনেই কিন্তু পাশাপাশি রয়েছে এবং কোন নদীর পাড়ে রয়েছে না, কংসাবতী রিভার। তো কংসাবতী রিভারটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েস্টার্ন সাইডের প্ল্যাটু রিজিয়ান, সেই জায়গাটার কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রিভার। এই জায়গাটায় লংগেস্ট রিভার তোমরা জানো যে দামোদর, এছাড়া আরও ইম্পর্টেন্ট রিভার বলতে অজয় রয়েছে, ময়ূরাক্ষী রয়েছে, কিন্তু এরা কেউই ওয়েস্ট বেঙ্গলের ভেতর থেকে অরিজিন হয়নি, ঝাড়খণ্ড থেকে অরিজিনেট হয়ে এসছে, তারপরে ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়ে ফ্লো করে ভাগীরথী হুগলি রিভারে মিট করেছে। কিন্তু কংসাবতী হচ্ছে যে এই রিজিয়ানের এমন যে সমস্ত রিভার রয়েছে যারা ওয়েস্ট বেঙ্গলের ভেতর থেকেই অরিজিনেট হয়েছে, অর্থাৎ পুরুলিয়া থেকে, বাঁকুড়া থেকে বা ঝাড়গ্রাম থেকে, সেই সমস্ত রিভারগুলোর মধ্যে কিন্তু লংগেস্ট রিভার হচ্ছে কংসাবতী। তাহলে কি বললাম, ওয়েস্ট বেঙ্গলের প্ল্যাটু রিজিয়ানে ওয়েস্ট বেঙ্গলের ভেতর থেকে অরিজিনেট হওয়া রিভারগুলোর মধ্যে লংগেস্ট রিভার হচ্ছে কংসাবতী। এই কংসাবতী পুরুলিয়া থেকে অরিজিনেট হয়েছে, বাঁকুড়ার ওপর দিয়ে ফ্লো করেছে ওয়েস্ট মিদনাপুর, তারপরে ইস্ট মিদনাপুর হয়ে ফাইনালি কংসাবতী আর কেলেঘাই মিলে আরেকটা নদী কেলেঘাই, এই দুটো মিট করে ফাইনালি এদের নাম হয়েছে কি না, হলদি রিভার। যেই হলদি রিভার হুগলি রিভারের সাথে যেখানে মিট করেছে, সেই জায়গাতে রয়েছে আমাদের হলদিয়া পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি বা হলদিয়া পোর্ট। এই কংসাবতী রিভারের ওপর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, যেটা হয়তো তোমরা সকলেই জানো যারা অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলের অধিবাসী, যে ওয়েস্ট বেঙ্গলে একটাই মাত্র ড্যাম বা মাল্টিপারপাস প্রজেক্ট রয়েছে। তোমরা যে ফারাক্কা ব্যারেজ বলো বা তিস্তা ব্যারেজ বলো, এরকম প্রচুর ব্যারেজের নাম শুনে থাকবে ওয়েস্ট বেঙ্গলে, প্রচুর ব্যারেজ আছে, কিন্তু ড্যাম বলতে আমরা যাকে বুঝি সেই মাল্টিপারপাস প্রজেক্ট বা ড্যাম কিন্তু ওয়েস্ট বেঙ্গলে একটাই আছে।
কোথায় আছে না কংসাবতী রিভারের ওপর বাঁকুড়া ডিস্ট্রিক্টে রয়েছে। পুরুলিয়া থেকে যখন বাঁকুড়ায় কংসাবতী রিভার এন্টার করছে তখন বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমরা মুকুটমণিপুর ড্যাম পেয়ে থাকি কংসাবতী রিভারের ওপর। অনেক সময় বলা হয় যে কংসাবতী এবং তার একটা ছোট্ট ট্রিবিউটারি কুমারী, এই দুইয়ের সংযোগস্থলে এই মুকুটমণিপুর ড্যামটা রয়েছে। ঠিক আছে, চলো কংসাবতী সম্বন্ধে যা যা ইম্পর্টেন্ট ইনফরমেশন পরীক্ষা আসার মতো বলে দিলাম। নেক্সট কি বলেছে না ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি বহুবার আসে, দুটো ইম্পর্টেন্ট কোচ ফ্যাক্টরি আছে ইন্ডিয়াতে। একটা হচ্ছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, কোথায় আছে পেরাম্বুর। না পেরাম্বুর জায়গাটা কোথায় না চেন্নাই এর কাছে, তামিলনাড়ুতে রয়েছে। ঠিক আছে, এটার নাম হচ্ছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ICF। আরেকটা আসে রেল কোচ ফ্যাক্টরি। রেল কোচ ফ্যাক্টরি কোথায় আছে না কাপুরথালা। কাপুরথালা জায়গাটা কোথায় না পাঞ্জাবে রয়েছে। ঠিক আছে, এই দুটো কোচ ফ্যাক্টরি সব থেকে বেশিবার কোশ্চেনে এসছে। তাহলে রেল কোচ ফ্যাক্টরি পেরাম্বুর মানে চেন্নাই, সরি ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি হচ্ছে পেরাম্বুর চেন্নাই, আর একটা বললাম রেল কোচ ফ্যাক্টরি মানে কাপুরথালা পাঞ্জাব। নেক্সট বলেছে যে ইন হুইচ প্লেস অফ ইন্ডিয়া আর দ্য হেডকোয়ার্টার্স অফ 2 রেলওয়ে জোন। এরকম কোন জায়গা রয়েছে ইন্ডিয়াতে যাতে আমাদের ইন্ডিয়ান রেলওয়ের যে বিভিন্ন আলাদা আলাদা জোন রয়েছে এবং তাদের হেডকোয়ার্টার রয়েছে, একই সিটিতে মোর দ্যান ওয়ান, দুটো হেডকোয়ার্টার রয়েছে। এরকম দুটো সিটি রয়েছে, একটা হচ্ছে কলকাতা আর একটা হচ্ছে মুম্বাই। কলকাতাতে আমরা পাবো ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে, এই দুটোর হেডকোয়ার্টার। আর মুম্বাইতে আমরা পেয়ে থাকি সেন্ট্রাল রেলওয়ে এবং ওয়েস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার। এই দুটো সিটি এরম আছে যাদের কিন্তু দুটো করে জোনের হেডকোয়ার্টার এই সিটিগুলোতে রয়েছে, কলকাতা আর মুম্বাই। নেক্সট বলেছে কঙ্কন রেলওয়ে। কঙ্কন রেলওয়ে খুব ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট ছিল আমাদের। কঙ্কন কোস্ট বলতে আমরা কোনটাকে বুঝি না, সেটা হচ্ছে যে মহারাষ্ট্র, গোয়া এবং কর্ণাটক, এই তিনটে স্টেটের কোস্ট লাইনকে আমরা বলে থাকি কঙ্কন কোস্ট। তো এই মানে প্যারালাল টু কঙ্কন কোস্ট বা প্যারালাল টু ওয়েস্টার্ন ঘাট আমাদের একটা রেলওয়ে প্রজেক্ট হয়েছিল মুম্বাইয়ের কাছে রোহা থেকে শুরু করে আপ টু একদম কোস্ট লাইন ধরে গোয়া হয়ে কর্ণাটকের ম্যাঙ্গালোর অবধি, এইটাকে আমরা বলি কঙ্কন রেলওয়ে। এই কঙ্কন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় রয়েছে জিজ্ঞেস করা হয় তোমাকে, জায়গাটার নাম হচ্ছে নবী মুম্বাই, মুম্বাইয়ের কাছে। আর বলা হয় যে কোন কোন স্টেটের মধ্যে দিয়ে কঙ্কন রেলওয়ে পাস করেছে, তাহলে তিনটে স্টেট মহারাষ্ট্র, গোয়া এবং কর্ণাটক। ঠিক আছে, চলো নেক্সট বলেছে যে অটল সেতু। অটল টানেলের কথা তোমরা হয়তো শুনেছো, যে আমাদের যেটা রোটাং পাস সেই জায়গায় আমরা যে নতুন টানেল বিল্ড করেছি, যেটা ওয়ার্ল্ডের মধ্যে ওই অল্টিটিউডে রয়েছে এরকম লংগেস্ট টানেল, সেটা হচ্ছে অটল টানেল। বাট অটল সেতু ব্রিজ কোথায় রয়েছে না, এটা আবার হচ্ছে যে ইন্ডিয়াতে সমুদ্রের ওপর দিয়ে তৈরি হওয়া প্রথম রোডওয়ে ব্রিজ। তাহলে কোথায় রয়েছে না মুম্বাইতে রয়েছে। মুম্বাইতে যদি তোমরা দেখো এরকম দুটো ব্রিজের কথা পাবে। মুম্বাই যেটা একটা আইল্যান্ডের ওপর রয়েছে, কোন আইল্যান্ড না সালসিট আইল্যান্ডের ওপর রয়েছে মুম্বাই সিটি। তাহলে এই যে নবী মুম্বাই আর মুম্বাই একে কানেক্ট করার জন্য যে ব্রিজ করা হয়েছে তাকে বলা হয় ট্রান্স হারবার লিঙ্ক। এই ট্রান্স হারবার লিঙ্ক যে ব্রিজটা, সেটাই অটল বিহারী বাজপেয়ীর নামে উৎসর্গ করে নাম দেওয়া হয়েছে অটল সেতু। তাছাড়া তোমাদেরকে আরেকটা কোশ্চেনও করা হয়, সেটা হচ্ছে বান্দ্রা ওর্লি সি লিঙ্ক। এই দুটো কিন্তু আলাদা ব্রিজ, ঠিক আছে, দুটোই মুম্বাইতে রয়েছে। একটা বান্দ্রা ওর্লি সি লিঙ্ক এটা একটা, আর আরেকটা হচ্ছে ট্রান্স হারবার লিঙ্ক, যেটার আরেকটা নাম হচ্ছে অটল সেতু। এর আগে সমুদ্রের ওপর দিয়ে ইন্ডিয়াতে ব্রিজ বলতে আমরা বুঝতাম রামেশ্বরম, যেটা কিন্তু ওল্ডেস্ট রোডওয়ে এবং রেলওয়ে ব্রিজ অ্যাক্রস সি বা ওশান যাই বলো। তারপরে আমরা সব থেকে রিসেন্ট দেখবো মুম্বাইতে পাই সমুদ্রের ওপর দিয়ে, যেখানে তবে এখানে রেলওয়ে নেই, শুধুমাত্র রোডওয়ে। নেক্সট বলেছে করিঙ্গা ম্যানগ্রোভ কোথায় পাওয়া যায়। তাহলে আমাদের ইন্ডিয়ার কোস্ট লাইনে প্রচুর ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, তার মধ্যে ইস্ট কোস্টে আমরা সব থেকে বড় বড় ম্যানগ্রোভ ফরেস্ট পাই। ওয়েস্ট কোস্টেও পাই, সব থেকে বেশি ওয়েস্ট কোস্টে পাই গুজরাট আর কেরালাতে, কঙ্কন কোস্টে কম পাওয়া যায়। তাহলে ইস্ট কোস্টে ম্যাক্সিমাম সেই জন্য স্যাংচুয়ারির নাম আছে। তাহলে অন্ধ্রপ্রদেশে আমরা দেখবো যে গোদাবরী এবং কৃষ্ণা এই দুটো বড় বড় রিভারের ডেল্টা রয়েছে। গোদাবরী ডেল্টায় আমরা যে ম্যানগ্রোভটা পাই তার নাম হচ্ছে করিঙ্গা ম্যানগ্রোভ বা করিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ ফরেস্ট পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট এটা। কৃষ্ণা ডেল্টায় পাওয়া যায় কৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটাও কিন্তু একটা ম্যানগ্রোভ ফরেস্ট। ঠিক একইভাবে তোমরা উড়িষ্যায় যদি যাও তাহলে কি পাবে না ব্রাহ্মণী বৈতরণী রিভারের মাউথে পাওয়া যায় ভিতরকণিকা ম্যানগ্রোভ ফরেস্ট। চলো নেক্সট কি আছে দেখে নিই। বলছে বার্থ রেট মেজার্স।
তাহলে সেন্সাসের টার্ম এটা, বার্থ রেট, ক্রুড রেট, ডেথ রেট, যাই হোক, তাহলে এগুলো মেজার করা হয়। এবং সেন্সাস থেকে এখানে কিছু কোশ্চেন তো প্রতিবার আসে। তাহলে আমাদের 2011 সেন্সাস লাস্ট হয়েছিল, তারপর 2021-এ হওয়ার কথা ছিল, এখনো অবধি কোনো খবর নেই। 11 সেন্সাস কিন্তু আমাদেরকে পড়ে যেতে হয় পরীক্ষাতে, কিছু কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হয়, তাই আমিও এখানে কিছু নিয়েছি। যেমন বার্থ রেট বলতে আমরা কি বুঝি না, পার 1000 পপুলেশনে, পার ইয়ারে বা ডিউরিং এ ইয়ার আমরা 1000 পপুলেশনে যতজনকে দেখতে পাবো যে নিউ বার্থ হতে, সেটাকেই আমরা বলবো যে বার্থ রেট। তারপরে কি বলেছে দেখো, সেন্সাস থেকে কয়েকটা রয়েছে যে মোস্ট ডেন্সলি পপুলেটেড স্টেট অফ ইন্ডিয়া। মোস্ট ডেন্সলি পপুলেটেড স্টেট মানে টোটাল পপুলেশন জানতে চাইনি, কিন্তু ডেন্সলি পপুলেটেড মানে পপুলেশন ডেন্সিটি জানতে চাইছে। পপুলেশন ডেন্সিটি সব থেকে বেশি কোথায় না, বিহারে, তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গলে। বেশ, তারপর বলেছে দ্য স্টেট হ্যাভিং লিস্ট পপুলেশন ডেন্সিটি, যার এরিয়া অনেক বড় কিন্তু খুব কম লোক থাকে, সেরকম হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ হচ্ছে সব থেকে লিস্ট পপুলাস ডেন্সিটি স্টেট ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু 2011। তারপরে বলেছে দ্য সেকেন্ড লংগেস্ট গ্লেশিয়ার অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার যদি লার্জেস্ট গ্লেশিয়ার বা লংগেস্ট গ্লেশিয়ার বলা হয়, তাহলে অবশ্যই অ্যান্সার হবে কি না, সিয়াচেন গ্লেশিয়ার। কোথায় রয়েছে না, কারাকোরাম রেঞ্জে রয়েছে। তবে যদি বলা হয় যে কারাকোরাম রেঞ্জের লংগেস্ট বা লার্জেস্ট গ্লেশিয়ার কোনটা, তাহলে তখন কিন্তু সিয়াচেন নয়। যদি অপশানে থাকে ফেটচেঙ্কো, তাহলে ফেটচেঙ্কো হবে রাইট অ্যান্সার, যে গোটা কারাকোরাম রেঞ্জের মধ্যে লার্জেস্ট গ্লেশিয়ার। কি বললাম, ফেটচেঙ্কো, বাট এটা ইন্ডিয়াতে নেই, ঠিক আছে, সেই জন্য আমাদের প্রসঙ্গত আসে না এখানে। তো আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে লার্জেস্ট বা লংগেস্ট বলতে সিয়াচেনকেই বুঝবো। সেকেন্ড লংগেস্ট বা লার্জেস্টের যদি কথা হয়, তাহলে হবে গঙ্গোত্রী গ্লেশিয়ার, যেখান থেকে আমাদের গঙ্গা মানে তার হেডওয়ার্ড স্ট্রিম, যার নাম ভাগীরথী, সে অরিজিনেট হয়েছে। তো গঙ্গোত্রী গ্লেশিয়ার আমরা জানি কোথায় রয়েছে না, গাড়ওয়াল হিমালয়তে রয়েছে। গাড়ওয়াল হিমালয়তে রয়েছে গঙ্গোত্রী, যমুনোত্রী, এই গ্লেশিয়ারগুলো। তাহলে গঙ্গোত্রী গ্লেশিয়ার নিয়ার অ্যাবাউট 30 থেকে 32 কিলোমিটার মতো লম্বা, আর অ্যাভারেজ 5 থেকে 8 কিলোমিটার বোধহয় ওয়াইড। এটাই ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট বা লার্জেস্ট গ্লেশিয়ার। এছাড়া অন্যান্য আরো ইম্পর্টেন্ট গ্লেশিয়ার রয়েছে, যেগুলো তোমাকে রেঞ্জ হিসেবে জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। যেমন পীর পাঞ্জাল রেঞ্জের সব থেকে লংগেস্ট বা লার্জেস্ট গ্লেশিয়ার কোনটা, ঠিক আছে, তাহলে তার নাম হচ্ছে সোনাপানি গ্লেশিয়ার। সোনাপানি গ্লেশিয়ার এটা পীর পাঞ্জাল রেঞ্জের মধ্যে সব থেকে বড় গ্লেশিয়ার। নেক্সট যেমন তোমাকে বলেছে যে জেমু গ্লেশিয়ার। জেমু গ্লেশিয়ার আমরা কোথায় পাবো না, জেমু গ্লেশিয়ার পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা পিকের কাছে। কাঞ্চনজঙ্ঘা একটা ইম্পর্টেন্ট গ্রেটার হিমালয়ান পিক, যে আমাদের সিকিমে রয়েছে, সিকিমের ওয়েস্টার্ন সাইডে রয়েছে একদম। তো এই কাঞ্চনজঙ্ঘা কেন এত ইম্পর্টেন্ট, কারণ কাঞ্চনজঙ্ঘার পর থেকে আমরা যদি আরো ইস্টার্ন সাইডে যাই, অর্থাৎ ভুটান, অরুণাচল প্রদেশের দিকে যাই, নামচা বারোয়ার দিকে যাই, তাহলে আমরা কাঞ্চনজঙ্ঘা যেরকম 8000 মিটারের থেকে বেশি অল্টিটিউডের পিক, সেই রকম হাই অল্টিটিউড পিক আমরা এই দিকটায় অরুণাচল প্রদেশে আর তেমন পাই না। সেই জন্য কাঞ্চনজঙ্ঘার এত ইম্পর্টেন্স রয়েছে। তাহলে কাঞ্চনজঙ্ঘাতে পাওয়া যায় যে জেমু গ্লেশিয়ার, সেখান থেকে ইম্পর্টেন্ট একটা রিভারের অরিজিন রয়েছে। তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে কোন রিভার জেমু গ্লেশিয়ার থেকে অরিজিনেট হচ্ছে। বেশ, তারপরে বলেছে যা নেগেটিভ গ্রোথ রেট অফ ইন্ডিয়ার পপুলেশন। লাস্ট 100 বছর 150 বছরের মধ্যে যদি দেখা যায়, যবে থেকে আমাদের সেন্সাস গণনা করা হচ্ছে ব্রিটিশ আমল থেকে শুরু করে, তাহলে একবারই একমাত্র নেগেটিভ গ্রোথ রেট দেখতে পাওয়া গেছে। সেটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যে সময়টায় হয়েছিল, সেটাই 1911 থেকে 1921 এর মাঝে আমরা দেখেছিলাম যে নেগেটিভ গ্রোথ হয়েছে, অর্থাৎ গ্রোথ তো হয়নি, পপুলেশন ডিক্লাইন করেছে। বেশ, তারপরে নেক্সট বলছে কি না, নিউলি ইনঅগরেটেড সেলা টানেল। সেলা পাস আগে কোশ্চেনে আসতো, এখন সেই পাসের জায়গায় নতুনভাবে আমরা একটা টানেল বানিয়েছি। টানেল মানে হচ্ছে আমাদের অল ওয়েদার কানেক্টিভিটি সুবিধা হয়। পাস যেগুলো হিমালয়তে হাই অল্টিটিউড মাউন্টেন পাস, সেগুলো শীতকালে পুরোপুরি স্নো কভার্ড হয়ে যায়। তাই জন্য আমাদের যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি যেগুলো, সেগুলো এমনি জানো যে খুব একটা স্টেবল নয় আমাদের ক্ষেত্রে। পাকিস্তান আর চায়না ম্যাক্সিমাম বাউন্ডারি এখানেই রয়েছে। তো সেই কানেক্টিভিটিটাকে সারা বছরের জন্য চালু রাখার জন্য এই টানেলগুলোকে তৈরি করা হচ্ছে। কারা তৈরি করছে না, বর্ডার রোড অর্গানাইজেশন বা BRO। তাহলে অরুণাচল প্রদেশে যদি তোমরা দেখো যে ওয়েস্টার্ন অরুণাচল প্রদেশ সেই জায়গাটায় আমাদের ভুটানের সাথেও বর্ডার রয়েছে, চায়নার সাথেও বর্ডার রয়েছে, এবং এই জায়গাটাকে বলা হয়ে থাকে ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্ট।
সেখানে তাওয়াং বলে একটা জায়গা রয়েছে, সেখানে প্রচুর পাস রয়েছে। যখন হিমালয়ের হাই অল্টিটিউডে আমরা আস্তে আস্তে উঠছি, আমরা প্রথমে বমডিলা পাসকে পাই, তারপরে সেলা পাসকে পাই, তারপরে একদম চায়নার সাথে বর্ডারে আমরা বুমলা পাসকে পাই। এই তিনটেই পরীক্ষায় এসে থাকে, ঠিক আছে। কোথায় রয়েছে না অরুণাচলের ওয়েস্টার্ন সাইডে। তাহলে বমডিলা, সেলা এবং বুমলা। বুমলা পাস ইম্পর্টেন্ট, কারণ দলাই লামা যখন ইন্ডিয়াতে এন্টার করেছিলেন তিব্বত থেকে, তখন এই বুমলা পাস দিয়েই এন্টার করেছিলেন, ঠিক আছে। তো এই জায়গাতেই এই সেলা পাস, যে জায়গাটায় সেলা পাস একটা হাই অল্টিটিউড পাস, তাকে অ্যাভয়েড করার জন্য আমরা যে নতুন টানেল বানিয়েছি সেটাই হচ্ছে সেলা টানেল। তাহলে ওয়েস্টার্ন অরুণাচল এই রিজিয়ানে আমরা পাবো। অরুণাচল প্রদেশের আরেকটা ইম্পর্টেন্ট মাউন্টেন পাস তোমাদের পরীক্ষায় খুব আসে, যে কোন মাউন্টেন পাসটা ইন্ডিয়া, মায়ানমার এবং চায়না এই তিনটে দেশের ট্রাই জাংশনে রয়েছে, সেটা কিন্তু অরুণাচল প্রদেশের একদম ইস্টার্ন সাইডে আমরা পাবো। তার নাম হচ্ছে দিফু পাস। চলো নেক্সট কি বলেছে না, হুইচ স্টেট রেকর্ডেড দ্য হাইয়েস্ট রেট অফ পপুলেশন গ্রোথ ইন 2011 সেন্সাস। পপুলেশন গ্রোথ সব থেকে বেশি কোন স্টেটে আমরা দেখতে পেয়েছিলাম না, সেটা হচ্ছে মেঘালয়া। মেঘালয়া মানে মেঘালয়া প্ল্যাটু, গারো, খাসি, জয়ন্তিয়া। মেঘালয়ের ক্যাপিটাল কি? শিলং। কোন হিলসে রয়েছে? খাসি হিলসে রয়েছে। সব থেকে বেশি রেনফল হয়ে থাকে ওয়ার্ল্ডের মধ্যে এরকম ইনহ্যাবিটেড প্লেস, যাকে বলা হয় মৌসিনরাম বা চেরাপুঞ্জি, সেটাও কিন্তু খাসি হিলসেই রয়েছে। চলো তারপর বলেছে হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ পুয়ার। এটা 2011 নয়, 2022-23-এর ডেটা অনুযায়ীও যদি দেখা যায়, তাহলে সব থেকে বেশি অ্যামাউন্ট অফ বা পার্সেন্টেজ অফ পুয়ার আমরা কোন স্টেটে দেখতে পাবো না, বিহারে দেখতে পাই। চলো নেক্সট কি আছে দেখি। বলছে পদ্মজা নাইডু জুলজিক্যাল গার্ডেন কোথায় রয়েছে। তাহলে দার্জিলিংয়ে এরকম অনেক ইম্পর্টেন্ট প্লেস বলতে পারো বা অন্যভাবে ফেমাস বলো, তো সেগুলো তোমাদের কোশ্চেনে বহুবার জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। তার মধ্যে এইটা একটা, যে পদ্মজা নাইডু জুলজিক্যাল গার্ডেন, এটা দার্জিলিংয়ে রয়েছে। তোমাদের জিজ্ঞেস করা হয় হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট কোথায় রয়েছে, দার্জিলিংয়ে রয়েছে। তাছাড়া তোমরা জানো যে দার্জিলিং হিমালয়ান যে রেলওয়ে, অর্থাৎ ওই নিউ জলপাইগুড়ি থেকে শুরু করে আপ টু ঘুম হয়ে দার্জিলিং অবধি, এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তকমা পেয়েছে। তাছাড়া এই যে বললাম ঘুম, একসময় হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ছিল ঘুম, এখনো হয়তো সব থেকে হাইয়েস্ট অল্টিটিউডই রয়েছে, কিন্তু আমাদের জম্মু কাশ্মীরের দিকে বা সিকিমের দিকে যেরকমভাবে রেলওয়ে এক্সটেনশন হচ্ছে, তাতে হয়তো অন্য রেলওয়ে স্টেশন হাইয়েস্ট হয়ে যেতে পারে। তাছাড়া দেখো তেনজিং নোরগে রক্স কোথায় রয়েছে, ঠিক আছে, সেটাও কিন্তু দার্জিলিংয়ে রয়েছে। তো এই সবগুলো কিন্তু পরীক্ষায় এসছে, সেই জন্যই আমি তোমাদেরকে বলছি। তেনজিং নোরগে রক্স এটাও কিন্তু দার্জিলিংয়ে রয়েছে। তাছাড়া তোমরা দেখবে যে টাইগার হিল কোথায় রয়েছে তো জানো, দার্জিলিংয়ে। তাছাড়া তোমাদেরকে আরেকটা জিজ্ঞেস করা হয় যে সিনকোনা কাল্টিভেশন তার জন্য ফেমাস কোন জায়গা, সেটা হচ্ছে মংপু, এটাও কিন্তু দার্জিলিংয়ে রয়েছে, ঠিক আছে। চলো তারপর বলছে যে হুইচ টানেল কানেক্টস জম্মু অ্যান্ড শ্রীনগর। তাহলে জম্মু অ্যান্ড কাশ্মীর যে ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে আমাদের, সেখানে আমরা জানি যে জম্মু একটু লোয়ার অল্টিটিউডে রয়েছে। পীরপাঞ্জাল রেঞ্জ আর শিবালিকের মাঝে লাই করে জম্মু, আর পীরপাঞ্জাল রেঞ্জ আর গ্রেটার হিমালয়ের মাঝে লাই করে শ্রীনগর। তাহলে শ্রীনগর আরও বেশি নর্থে রয়েছে বা হাই অল্টিটিউডেও রয়েছে। তাহলে এই যে জম্মু আর শ্রীনগর, এদেরকে যদি কানেক্ট করতে হয়, তাহলে এদের মধ্যিখানে বাধা হিসেবে কে দাঁড়াচ্ছে না, পীরপাঞ্জাল রেঞ্জ। তাহলে জম্মু আর শ্রীনগরের মাঝে যত টানেল আছে তারা সবাই অ্যাক্রস পীরপাঞ্জাল রেঞ্জেই থাকবে, ঠিক আছে। তো তোমাদের অনেকের কনফিউশন হয়, তাই জন্য এভাবে বললাম। এবার চলো দেখা যাক কি কি টানেল আছে। সব থেকে প্রথম টানেল ইন্ডিপেন্ডেন্সের পর আমরা এটা বানিয়েছিলাম, সেটা হচ্ছে জহর টানেল। জওহরলাল নেহরুর নামে পরে নাম দেওয়া হয়েছে, তাহলে জহর টানেল। এছাড়া পরে আরও একটা টানেল হয়েছিল আরও রাস্তা শর্টকাট করার জন্য, সেটা হচ্ছে চেনানি এবং নাসরি, এই দুটো জায়গাকে কানেক্ট করতো, মানে টানেলের দুটো যে এন্ড পোর্টাল চেনানি এবং নাসরি, তাই সেটার নাম ছিল চেনানি নাসরি টানেল। কিন্তু রিসেন্টলি এটার নাম চেঞ্জ হয়ে গেছে শ্যামা প্রসাদ মুখার্জি টানেল। তাহলে এরা সবাই পীরপাঞ্জাল রেঞ্জে রয়েছে, জম্মু আর শ্রীনগরকে কানেক্ট করে। এছাড়াও পীরপাঞ্জাল টানেল বলেও আরও একটা টানেল আছে, যেটাও জম্মু আর শ্রীনগরকে কানেক্ট করে। চলো তারপর বলেছে তুঙ্গভদ্রা রিভার ইজ এ ট্রিবিউটারি অফ। তুঙ্গভদ্রা রিভারকে আমি কোথায় পাবো না, কর্ণাটকের নর্দার্ন সাইডে। তুঙ্গ আর ভদ্রা দুটো রিভার একসাথে মিট করে তবে নাম হয় তুঙ্গভদ্রা। তাহলে কর্ণাটকের নর্দার্ন সাইডের কথা বলছি, সেই জায়গায় এই তুঙ্গভদ্রা রিভারকে পাই। এবং তুঙ্গভদ্রা রিভার যেহেতু কৃষ্ণা ট্রিবিউটারি, তাই আমরা বলতে পারি নর্দার্ন কর্ণাটক কৃষ্ণা রিভারের ড্রেনেজ বেসিনে পড়ে।
তাহলে সাউদার্ন কর্ণাটক কার ড্রেনেজ বেসিনে পড়ে? কমেন্ট করে জানিও যে সাউদার্ন কর্ণাটক অর্থাৎ ব্যাঙ্গালোর যদি বলো বা মাইসোর যদি বলো, এই যে জায়গাগুলো রয়েছে সাউদার্ন কর্ণাটকে, সেই জায়গাগুলো কোন রিভারের ড্রেনেজ বেসিনে পড়ে? তাহলে তুঙ্গভদ্রা রিভার যেখানে কৃষ্ণা রিভারের সাথে মিট করছে সেই জায়গাতে একটা দোয়াব রিজিয়ান রয়েছে, যেটা খুব ফেমাস, অনেক হিস্টোরিক্যাল ইয়েও রয়েছে তার পেছনে, সেটার নাম হচ্ছে রায়চুর দোয়াব। তাহলে তুঙ্গভদ্রা রিভার আর কৃষ্ণা রিভারের মিটিং প্লেসে যে দোয়াব সেটাই কিন্তু রায়চুর দোয়াব। আর তুঙ্গভদ্রা রিভার যে দুটো রিভার মিট করে তৈরি হয়েছে বললাম, তুঙ্গ আর ভদ্রা, এর মধ্যে ভদ্রা রিভারের পাড়ে রয়েছে বিশ্বেশ্বরাইয়া আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট, যেটা কিন্তু ভদ্রা ড্যাম থেকে হাইড্রো ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয়ে থাকে বা ওয়াটার সাপ্লাই করা হয়ে থাকে। নেক্সট চলো চলে আসি, দেখো মহানদী রিভারের ট্রিবিউটারিগুলোর নাম সব থেকে বাজে বাজে হয়, ঠিক আছে? তো এই যে ইব, জং, তেল, মান্দ, হাসদেও, এই সমস্ত রিভারগুলো সবাই মহানদী রিভারের ট্রিবিউটারি। তবে মহানদী রিভারের সব থেকে যেটা ইম্পর্টেন্ট ট্রিবিউটারি বা লংগেস্ট ট্রিবিউটারি বা মেন ট্রিবিউটারি বা লার্জেস্ট ট্রিবিউটারি যাই বলা হোক মহানদী রিভারের ক্ষেত্রে, সেটা হচ্ছে শিবনাথ, যাকে দুটো নামে ডাকা হয়, কখনো কখনো শিবনাথ বলা হয়, কখনো কখনো সেওনাথ বলা হয়। এইটাও ইম্পর্টেন্ট, একেও মনে রেখো। শিবনাথ বা সেওনাথ হচ্ছে মহানদীর সব থেকে ইম্পর্টেন্ট ট্রিবিউটারি, তাছাড়া এই সমস্ত ট্রিবিউটারিগুলো মহানদী রিভারে। কুইন অফ ছোটনাগপুর প্ল্যাটু, একটু আগে বলছিলাম কুইন অফ আরাবিয়ান সি কোচিকে বলা হয়, সেরকম কুইন অফ ছোটনাগপুর প্ল্যাটু কাকে বলবো না, নেতারহাট বলে একটা জায়গা আছে। ছোটনাগপুর প্ল্যাটু আমরা মেনলি ঝাড়খণ্ডে পেয়ে থাকি, তার আশেপাশে ছত্তিশগড়, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গলের প্ল্যাটুটাও ছোটনাগপুর প্ল্যাটুরই পার্ট, তবে মেন প্ল্যাটুটা ঝাড়খণ্ডে পড়ে। এবং এই প্ল্যাটুটাকে দুভাগে ভাগ করে দিয়েছে কোন রিভার? দামোদর রিভার, যে কিনা ছোটনাগপুর প্ল্যাটুর সব থেকে ইম্পর্টেন্ট রিভার। এই যে দামোদর রিভার, তার যেটা নর্দার্ন পার্ট সেইটাকে আমরা বলি হাজারিবাগ প্ল্যাটু বা পালাবং, সেই জায়গাতেই ওয়েস্টার্ন সাইডে রয়েছে এই নেতারহাট জায়গাটা। আর দামোদরের যেটা সাউদার্ন পার্ট সেই জায়গাটাকে আমরা বলি রাঁচি প্ল্যাটু, ঠিক আছে? আচ্ছা চলো তোমরা, আচ্ছা কুইন অফ আরাবিয়ান সি এর পরেই দিয়েছিলাম কোচি, ঠিক আছে? কোচি পোর্টের সময় তো আমি আলোচনা করেই দিলাম যে কুইন অফ আরাবিয়ান সি কোচিকেই বলা হয়। আচ্ছা নেক্সট বলেছে কুকি অ্যান্ড মেইতি ট্রাইব, এই দুটো ট্রাইবকে আমরা কোথায় পাবো? আশা করি তোমরা জেনে গেছো যে লাস্ট প্রায় বছর দুয়েক বোধহয় হতে চললো মণিপুর অশান্ত, তো সেই মণিপুরে মেনলি কিন্তু এই দুটো ট্রাইবকে পাওয়া যায়, আরও অনেক পাওয়া যায়, বাট কুকি আর মেইতি এই দুজনের মধ্যেই অ্যাকচুয়ালি গন্ডগোল। মণিপুরের জিওগ্রাফিটা এরকম যে মণিপুরের চারদিকে রয়েছে হিলস আর মধ্যিখানে কিছুটা জায়গা রয়েছে প্লেন ল্যান্ড বা ফ্ল্যাট ল্যান্ড, ঠিক আছে? তো এইরকম জিওগ্রাফি। তো যারা কুকি ট্রাইব তারা হিলি রিজিয়ানে থাকে, যারা মেইতি কমিউনিটি, মেইতি ট্রাইব, তারা কিন্তু এই প্লেন রিজিয়ানটায়, ফ্ল্যাট রিজিয়ানটায় থাকে। এবং মণিপুরে ওয়ার্ল্ডের লার্জেস্ট ফ্লোটিং ন্যাশনাল পার্ক রয়েছে, যার নাম কি? কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। কোন লেকের ওপর রয়েছে? লোকটাক লেক। চলো তারপর বলছে ইন্ডিয়ার লার্জেস্ট ট্রাইবাল কমিউনিটি, অর্থাৎ কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা, ওরাও, এরকম যে প্রচুর ট্রাইবাল কমিউনিটি পাওয়া যায়, তাদের মধ্যে কাদের পপুলেশন সব থেকে বেশি? লার্জেস্ট ট্রাইবাল কমিউনিটি কোনটা না? খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখো, ভিল হচ্ছে লার্জেস্ট ট্রাইবাল কমিউনিটি অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে গোল্ডেন রেভলিউশন। গোল্ডেন রেভলিউশন কার সাথে রিলেটেড না? হর্টিকালচার এবং হানি, এই জিনিসগুলো মাঝে মধ্যে এক জায়গায় লিস্ট করে বা কিছু করে রেখো, মাঝে মধ্যে একটু চোখ বোলালেই মনে থাকবে। অনেকে তোমরা ভুলাও যে গোল্ডেন রেভলিউশন হচ্ছে হর্টিকালচার হানির সাথে রিলেটেড। হানিকে দেখবে আলোর মধ্যে, মানে মধুকে আলোর মধ্যে অনেকটা গোল্ডেন কালারের দেখতে লাগে, তো তার সাথে গোল্ডেন রিলেটেড। তোমাদেরকে যদি বলা হয় গোল্ডেন ফাইবার, তাহলে ফাইবার কথা থাকলে গোল্ডেন ফাইবার মানে জুটের সাথে রিলেটেড, ঠিক আছে? আরেকটা যেটা কনফিউশন হয় সেটা হচ্ছে ইয়েলো রেভলিউশন। ইয়েলো রেভলিউশন, ইয়েলো কার সাথে রিলেটেড না? সেটা হচ্ছে অয়েল সিডের সাথে রিলেটেড। কিভাবে মনে রাখবে না? হলুদ রঙের, দেখবে যেগুলো থেকে আমাদের তেল তৈরি হয়, যেমন সূর্যমুখী হলুদ রঙের। আচ্ছা শীতকালে সর্ষের ক্ষেত দেখেছো ফুল ফুটে থাকে, হলুদ রঙের ফুল ফুটে থাকে, তাই না? তাহলে ইয়েলো রেভলিউশন কার সাথে রিলেটেড? অয়েল সিড। আচ্ছা তারপরে বলেছে ব্ল্যাক রেভলিউশন কার সাথে রিলেটেড? ব্ল্যাক রেভলিউশন হচ্ছে ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম প্রোডাকশনের সাথে রিলেটেড, ঠিক আছে? ব্ল্যাক রেভলিউশন। এরকম আরো আছে, যেমন ধরো ব্রাউন রেভলিউশন। ব্রাউন রেভলিউশন কিসের সাথে রিলেটেড? সেরকম হচ্ছে আমরা বলতে পারি যে কখনো লেদার বলা হয়, কখনো কফির কথা বলা হয়, ঠিক আছে? তোমাকে যদি বলা হয় যে গ্রে রেভলিউশন, তাহলে সেটা ফার্টিলাইজারের সাথে রিলেটেড, ঠিক আছে? আরেকটা বলা হয় গোল্ডেনের কথা যেহেতু হচ্ছিলই, তাহলে সিলভার রেভলিউশন কার সাথে রিলেটেড
না সিলভার রেভলিউশন কার সাথে রিলেটেড, এটাও আমাকে কমেন্ট করে জানিও। সিলভার ফাইবার রেভলিউশন কটনের সাথে রিলেটেড, এটা আমি বলে দিলাম, ঠিক আছে। সিলভার ফাইবার বললে, কিন্তু শুধু সিলভার রেভলিউশন বললে সেটা কিসের সাথে রিলেটেড কমেন্ট করে অবশ্যই জানিও। আর এত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি, যদি মনে হয় তোমাদের উপকারে আসছে, হেল্প হবে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যদি তোমাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে, ডাউট থাকে, কোয়ারি থাকে, তাহলে সেটাও কমেন্ট করে জানিও, আমি অবশ্যই অ্যান্সার দেবো তার। আচ্ছা, নেক্সট বলছে যে শোলা ভেজিটেশন আমরা কোথায় পাই। এই শোলা মানে কিন্তু আমাদের যে শোলা দিয়ে টোপর তৈরি হয় না, সেই শোলা কিন্তু নয়, ঠিক আছে। এই শোলা এক টাইপের ভেজিটেশন। যে শোলার টোপর তৈরি হয় সে শোলা হচ্ছে এক ধরনের ঘাস জাতীয় জিনিস, যেটা জলা জায়গায় জন্মায়। আর এই শোলা ভেজিটেশনকে কি ভেজিটেশন বলা হয় না, একে বলা হয় ট্রপিক্যাল মন্টেন ভেজিটেশন। এই দুটো কথার নিশ্চয়ই মানে আছে না, ট্রপিক্যাল মন্টেন। তাহলে ট্রপিক্যাল বলতে, ট্রপিক্যাল মানে হচ্ছে ট্রপিক্যাল রিজিয়নের মধ্যে যেটা পড়ে। তাহলে ইন্ডিয়াতে ট্রপিক অফ ক্যান্সার যেখান দিয়ে পাস করেছে, তার যেটা সাউদার্ন সাইড, অর্থাৎ আমাদের ডেকান ইন্ডিয়া, ডেকান প্ল্যাটু, এটাই আমাদের ট্রপিক্যাল রিজিয়নের মধ্যে পড়ে। আর মন্টেন মানে কি, তার মানে মাউন্টেনিয়াস রিজিয়ন। তাহলে আমাদের এই ট্রপিক্যাল রিজিয়নের মধ্যে হাই অল্টিটিউড মাউন্টেন যেখানে রয়েছে, তার আপার এলিভেশনে আমরা এই শোলা ভেজিটেশনকে দেখতে পাবো। তাহলে সেরকম আপার রিচেস আমাদের ডেকান প্ল্যাটুর মধ্যে কোথায় রয়েছে না, হাইয়েস্ট পিক অফ ডেকান প্ল্যাটু কোনটা না, সেটা হচ্ছে আনাইমালাই রেঞ্জের আনাইমুদি, যে আনাইমুদি কেরালায় রয়েছে। এবং সেকেন্ড হাইয়েস্ট পিক অফ ডেকান প্ল্যাটু সেটা হচ্ছে নীলগিরি হিলসের যেটা হাইয়েস্ট পিক দোদাবেতা, এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট পিক। তার মানে এই নীলগিরি আন্নামালাই যে রিজিয়নটা, নীলগিরি রিজিয়ন আমরা কি জানি নে, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু তিনটে স্টেট মিলিয়ে রয়েছে। বাট আন্নামালাই রেঞ্জ, তারপর কার্ডামাম রেঞ্জ, এই রেঞ্জগুলো কেরালা এবং তামিলনাড়ু মিলিয়ে রয়েছে, তাদের বর্ডার রিজিয়নে রয়েছে। এই জায়গাতেই আমরা ইন্ডিয়ার ট্রপিক্যাল রিজিয়নের মধ্যে হাই অল্টিটিউড রিজিয়ন পেয়ে থাকি বা হাইয়েস্ট অল্টিটিউড রিজিয়ন পেয়ে থাকি। সেই জন্য সেখানেই আমরা এই শোলা ভেজিটেশনকে দেখতে পাবো। এটা মনে রাখো, খুব ইম্পর্টেন্ট, যে শোলা ভেজিটেশন কিরম টাইপের ভেজিটেশন না, ট্রপিক্যাল মন্টেন টাইপের ভেজিটেশন। এবং এই শোলা ভেজিটেশনকে প্রিজার্ভ করার জন্য অনেক এরকম স্যাংচুয়ারিও কিন্তু আন্নামালাই কার্ডামাম রেঞ্জে তোমরা দেখতে পাবে। নেক্সট চলো আপাতানি। আপাতানি এটাও একটা মানে এই ট্রাইবগুলো থেকে তোমাদের মানে ট্রাইব তো প্রচুর রয়েছে ইন্ডিয়াতে, কিন্তু কিছু এমন ট্রাইব রয়েছে যারা স্পেসিফিক্যালি একটা পার্টিকুলার রিজিয়নে পাওয়া যায়, বা তারা ওই রিজিয়নেরই লোক, তারা বরাবর ওই রিজিয়নেই রয়েছে। তো সেই সমস্ত ক্ষেত্রে তোমরা একটু ট্রাইবের নামগুলো কিন্তু ইন্ডিয়ার ম্যাপ ওয়াইজ যাকে যেখানে পাওয়া যায় তাকে সেখানে ম্যাপ পয়েন্টিং করে রেখো, ছোটবেলায় যেরকম স্কুলে করতে, ঠিক আছে। ইন্ডিয়ার একটা আউটলাইন ম্যাপ নিয়ে, তাহলে তোমাদের কাছে সুবিধা হবে, মাঝে মধ্যে সেটা দেখবে, তাহলেই তোমাদের রিভিশন হয়ে যাবে। এখানে আমি যেমন একটা একটা করে দিয়েছি, যেমন আপাতানি, বা পারলে আমিও ট্রাইব নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আপাতানি কোথায় পাওয়া যায়, অরুণাচল প্রদেশে। সেরকম নীলগিরি রিজিয়নে আমরা কি কি ট্রাইবকে পাই, ঠিক আছে। নর্থ বেঙ্গলে আমরা কি কি ট্রাইবকে পাই, সেগুলো একটু ইম্পর্টেন্ট, দেখে নেওয়ার চেষ্টা করব। তারপর বলেছে রিসার্চ সেন্টার, যেটা আমরা কোথায় বানিয়েছি না, আন্টার্কটিকাতে। আন্টার্কটিকাতে রিসার্চ সেন্টার আমরা প্রথমে বানিয়েছিলাম দক্ষিণ গঙ্গোত্রী বোধহয় না, প্রথমে ভারতী, তারপর দক্ষিণ গঙ্গোত্রী, এবং সবার লাস্টে বানিয়েছি মৈত্রী। এই তিনটে কিন্তু আমাদের আন্টার্কটিকাতে ইন্ডিয়ার পোলার রিসার্চ সেন্টার রয়েছে বা রিসার্চ স্টেশন রয়েছে। আচ্ছা, তারপর বলছে ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট লখনৌতে রয়েছে। আর লার্জেস্ট বোটানিক্যাল গার্ডেন বললে সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতায়, কলকাতা বললে ভুল হবে, সরি, হাওড়ার শিবপুরে রয়েছে। হাওড়ার শিবপুরে রয়েছে, এটা লার্জেস্ট বোটানিক্যাল গার্ডেন বা ওল্ডেস্ট বোটানিক্যাল গার্ডেন ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে। এরকম প্রচুর হেডকোয়ার্টারও কিন্তু তোমাদেরকে কোশ্চেনে জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। রাইস রিসার্চ সেন্টার কোথায় আছে, ঠিক আছে। তারপরে ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে, এই হেডকোয়ার্টারগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি চেষ্টা করব আস্তে আস্তে কভার করিয়ে দিতে তোমাদের, যাতে তোমরা কমন পাও পরীক্ষায়, এবং অবশ্যই পাবে, ঠিক আছে। আজ অব্দি যা কিছু এডুমান্ত্রার চ্যানেলে পড়ানো হয়েছে, যে সাবজেক্টেরই হোক না কেন, সেখান থেকে প্রচুর প্রচুর কমন কিন্তু পরীক্ষায় এসছে, স্টুডেন্টরাই বলেছে। আচ্ছা, ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি কোথায় রয়েছে, খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি আমরা পাবো লাদাখ ইউনিয়ন টেরিটরিতে। কোথায় না, লাদাখের একদম সাউথ ইস্টার্ন সাইডে, লাদাখের একদম সাউথ ইস্টার্ন রিজিয়ন, যে জায়গাটা দিয়ে ইন্দাস রিভার এন্টার করছে চায়না বা টিবেট থেকে লাদাখের ভেতর,
সেই জায়গাটাতে হানলে বলে একটা জায়গা রয়েছে, হানলে, এবং একটা মাউন্টেন পিক রয়েছে যার নাম হচ্ছে মাউন্ট সরস্বতী। সেই মাউন্ট সরস্বতীর ওপরে কিন্তু এই অবজারভেটরিটা প্লেস করা হয়েছে, সাউথ ইস্টার্ন লাদাখের হানলেতে রয়েছে। ঠিক আছে, মনে রাখো। এই হানলের কাছেই কিন্তু তোমরা আরেকটা ইম্পর্টেন্ট লাদাখের লেককে পাবে। দুটো ইম্পর্টেন্ট লেক রয়েছে লাদাখে, যাদেরকে আমরা টেকটনিক লেক বলে থাকি। একটা হচ্ছে প্যাংগং লেক, আর একটা হচ্ছে সো মরিরি। এই সো মরিরি লেকটাও কিন্তু এই সাউথ ইস্টার্ন লাদাখ রিজিয়ানেই রয়েছে। আচ্ছা, নেক্সট বলেছে যে অ্যানাদার নেম অফ ইস্টার্ন কোস্টাল প্লেন। আমাদের ইন্ডিয়ার যে ইস্টার্ন কোস্টাল প্লেন, তাকে আমরা কি বলবো না করমণ্ডল কোস্ট বলবো, করমণ্ডল কোস্ট। মেনলি তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের কিছুটা মানে কতটা না, কৃষ্ণা রিভারের যেটা মাউথ, তার সাউথ থেকে শুরু করে, কৃষ্ণা ডেল্টার সাউথ থেকে শুরু করে আপ টু কন্যাকুমারী অবধি এই জায়গাটাকে আমরা বলি করমণ্ডল কোস্ট। তাছাড়া উড়িষ্যার কোস্টকে উৎকল কোস্ট বলা হয়ে থাকে, গুজরাটের কোস্টকে সৌরাষ্ট্র কোস্ট বলা হয়ে থাকে, এবং আগেও বললাম মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক মিলে কঙ্কন কোস্ট বলা হয়, আর কেরালা মানে সবসময় মালাবার কোস্ট। আচ্ছা, তারপর কি বলছে না আমাজন অফ দ্য ইস্ট। আমাজন অফ দ্য ইস্ট একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিকে বলা হতো, রিসেন্টলি সেটা ন্যাশনাল পার্কের তকমাও পেয়েছে। সেটা কোথায় রয়েছে না আসামের একদম ইস্টার্ন সাইডে, আসামের একদম ইস্টার্ন সাইডে দেহিং পাটকই ন্যাশনাল পার্ক। সেই জায়গাটাতে এত ডেন্স রেন ফরেস্ট বা এভারগ্রিন ফরেস্ট পাওয়া যায়, সেই জন্য তাকে আমাজনের সাথে কম্পেয়ার করা হয়েছে, এবং তাই জন্য বলা হয় যে আমাজন অফ দ্য ইস্ট। নেক্সট চলো, বলছে যে হোয়াট ইজ দ্য সাউদার্ন এন্ড অফ ইন্ডিয়া কল্ড। ইন্ডিয়ার যেটা সাউদার্ন মোস্ট পয়েন্ট, ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট পয়েন্ট মানে সেটা কিন্তু আন্দামান নিকোবরের একদম সাউদার্ন মোস্ট পয়েন্টকে বোঝানো হচ্ছে। আর যদি বলা হয় যে ইন্ডিয়ার মেনল্যান্ডের সাউদার্ন মোস্ট পয়েন্ট, তাহলে কিন্তু কন্যাকুমারীকে বলা হচ্ছে, যেটা তামিলনাড়ু স্টেটের মধ্যে পড়ে। তাহলে আন্দামান নিকোবরের মধ্যে আমরা ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট পয়েন্ট, একদম সাউদার্ন মোস্ট আইল্যান্ড কোনটা ইন্ডিয়ার না, সেটা হচ্ছে গ্রেট নিকোবর, নিকোবর গ্রুপের সাউদার্ন মোস্ট আইল্যান্ড। সেই গ্রেট নিকোবর আইল্যান্ডের যেটা সাউদার্ন মোস্ট পয়েন্ট, সেটাই হচ্ছে ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট পয়েন্ট, যেটার আগে নাম ছিল পার্সনস পয়েন্ট। সেই পার্সন পয়েন্টের পরে তার নাম হয়েছে পিগমেলিয়ান পয়েন্ট, এবং প্রেজেন্টলি আমরা এটাকে কি নামে চিনি না ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, এটাই ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট পয়েন্ট। আর কন্যাকুমারীর কথা যে বলছিলাম, যে ইন্ডিয়ার মেনল্যান্ডের সাউদার্ন মোস্ট পয়েন্ট, তাকেও কিন্তু আমরা আরেকটা নিকনেম রয়েছে সেই হিসেবে চিনি, সেটা হচ্ছে কেপ কমোরিন। কেপ কমোরিন বলতে কন্যাকুমারীকে বোঝানো হয়। ইন্ডিয়ার র্যাঙ্ক ওয়ার্ল্ডের মধ্যে ইন টার্মস অফ ল্যান্ড এরিয়া, কতটা ল্যান্ড অকুপাই করে রয়েছে আমাদের দেশ ইন্ডিয়া, সেটা র্যাঙ্ক হচ্ছে 7th। ঠিক আছে, 7ম স্থানে রয়েছে, 7th র্যাঙ্কে রয়েছে অ্যাকর্ডিং টু ল্যান্ড এরিয়া। আচ্ছা, তারপর বলেছে কি না ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওয়াজ অরিজিনালি পার্ট অফ। আমাদের আর্থের যে বিগিনিং, একদম শুরুর যে হিস্ট্রি, সেখানে আমরা দেখেছিলাম যে যে ল্যান্ডমাসগুলো রয়েছে আর্থের ওপর, তারা সবাই একসাথে ছিল, কম্বাইন হয়েছিল, এবং বাকিটা ছিল ওয়াটার বডি। তো আমি হিমালয় নিয়ে যে ডিটেল ভিডিওগুলো করেছি, প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে এই চ্যানেলেই, তো সেখানে কিন্তু ডিটেলে আমি আলোচনা করেছি এগুলো নিয়ে। তা এখন জাস্ট ছোট করে একটু বলি যে এই যে ল্যান্ডমাসগুলো সব একসাথে ছিল, তাদেরকে আমরা বলতাম প্যানজিয়া, এবং বাকিটা ছিল ওয়াটার বডি, তাকে বলা হতো প্যান্থালাসা। পরবর্তীকালে দেখা গেছে এই প্যানজিয়া ল্যান্ডমাস দুটো পার্টে ব্রেক করে গেছে। একটা নর্দার্ন হেমিস্ফিয়ারের দিকে ছিল, তাকে আমরা বলতাম লরেশিয়া বা আঙ্গারা ল্যান্ড, এবং যার মধ্যে ছিল আর কি নর্থ আমেরিকা, ইউরোপ, এশিয়া এরা। আর আরেকটা হচ্ছে যে সাউদার্ন হেমিস্ফিয়ারের দিকে গেছিল, যাকে আমরা বলি গন্ডোয়ানা ল্যান্ড। আমাদের ইন্ডিয়ান পেনিনসুলা, আফ্রিকা, সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, এরা ছিল গন্ডোয়ানা ল্যান্ডের পার্ট। পরবর্তীকালে এই ল্যান্ডমাসগুলো আরও ব্রেক করে যায়, এবং আলাদা আলাদাভাবে আমরা প্রেজেন্টলি এখন যেভাবে দেখতে পাই কন্টিনেন্টগুলো যেভাবে রয়েছে, এবং তাদের মাঝে যে ওশানগুলো তৈরি হয়েছে, তাদেরকে আমরা এখন আলাদা আলাদা নামে চিনি। আগে একটাই ওয়াটার বডি ছিল, আজকে ল্যান্ডমাস ব্রেক করে গেছে মানে তার মাঝে নতুন ওয়াটার বডি তৈরি হয়েছে। তাহলে সেই যে প্যান্থালাসা বলে একটাই ওয়াটার বডি ছিল, সেটাই কিন্তু এখন সবথেকে বড় ওয়াটার বডি হিসেবে প্যাসিফিক ওশান নামে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইন্ডিয়ান ল্যান্ডমাস অরিজিনালি গন্ডোয়ানা ল্যান্ডের পার্ট ছিল। ল্যান্ডমাস মানে কি পুরোটা, ইন্ডিয়ার পুরো ল্যান্ডমাসটা নয়, ইন্ডিয়ান পেনিনসুলা, যেটা আরাবল্লী থেকে শুরু করে মেঘালয় অবধি এক্সটেন্ডেড,
এবং সাউথে কন্যাকুমারী। এই পেনিনসুলা ল্যান্ডমাসটাই ইন্ডিয়ার অরিজিনাল বা ওল্ডেস্ট ল্যান্ডমাস, যেটা গন্ডোয়ানা ল্যান্ডের পার্ট ছিল, সেটা পরবর্তীকালে মুভ করে চলে এসছে এবং ইউরেশিয়ান প্লেট বা এশিয়ার ল্যান্ডমাসের সাথে কোলাইড করে তাদের জাংশনে হিমালয়ান রিজিয়ন তৈরি করেছে এবং তারপরে হিমালয়ের সাউথে গ্রেট ইন্ডিয়ান নর্থ প্লেন তৈরি করেছে। এই দুটো জিনিস, হিমালয়ান রিজিয়ন এবং নর্থ ইন্ডিয়ান গ্রেট প্লেন, ইন্দাস গঙ্গা ব্রহ্মপুত্র রিভারের প্লেন, এরা কিন্তু ইন্ডিয়ার অরিজিনাল ল্যান্ডমাস বা ইন্ডিয়ান পেনিনসুলার পার্ট নয়, এরা গন্ডোয়ানা ল্যান্ডে ছিল না। এই ফরমেশনটা সব টার্সিয়ারি পিরিয়ড বা তারপরে হয়েছে। চলো চলে আসি নেক্সট। বলছে যে হুইচ কান্ট্রিজ আর সেপারেটেড বাই পক স্ট্রেট। তাহলে তোমরা সবাই জানো যে পক স্ট্রেট ইন্ডিয়া শ্রীলঙ্কার মাঝে রয়েছে। তো আমি আরেকটু অন্যান্য জিনিস দেখিয়ে দিই যেখান থেকে কোশ্চেন আসে, কারণ এই জায়গাটা থেকে প্রচুর কোশ্চেন আসে, ঠিক আছে। তাহলে পক স্ট্রেট হচ্ছে এইটা, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মাঝে প্রথম যে গ্যাপটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে পক স্ট্রেট। তার পেছনে যে ওয়াটার বডিটা রয়েছে একে বলা হয় পক বে, পক বে বলা হয়। তারপরে তোমরা দেখতে পাবে যে আরো একটা জায়গা এরকম রয়েছে, মনে হয় যেন ইন্ডিয়া শ্রীলঙ্কা কানেক্টেড রাস্তা দিয়ে, ঠিক আছে। এই জায়গাটায় কি রয়েছে না, এখানে ইন্ডিয়ার দিক থেকে যদি আমরা আসি তাহলে লাস্ট পয়েন্ট যেটা, তার কিছুটা দূরে আমরা একটা আইল্যান্ডকে পাই, যে আইল্যান্ডটার নাম রামেশ্বরম আইল্যান্ড। যেই রামেশ্বরম আইল্যান্ডটা ইন্ডিয়ার মেন ল্যান্ডের সাথে রোড এবং রেলওয়ে দিয়ে কানেক্টেড। এবং এই যে আইল্যান্ডের সাথে একটা ওয়াটার বডি চ্যানেল রয়েছে, একটা গ্যাপ রয়েছে, এই চ্যানেলটাকে বলা হয় পাম্বান চ্যানেল। তো যথারীতিভাবে এই যে ব্রিজটা, এটাকেও বলা হয় পাম্বান ব্রিজ। তাহলে এই পাম্বান ব্রিজ বা পাম্বান চ্যানেল কি করেছে, রামেশ্বরম আইল্যান্ডের সাথে ইন্ডিয়ার মেনল্যান্ডকে হয় চ্যানেল দিয়ে বিচ্ছিন্ন, নালে ব্রিজ দিয়ে কানেক্টেড। তারপরে এই রামেশ্বরম আইল্যান্ডের যেটা লাস্ট পয়েন্ট, অর্থাৎ আস্তে আস্তে শ্রীলঙ্কার দিকে যাচ্ছি, তাকে আমরা বলি ধনুষকোডি। এই ধনুষকোডি হচ্ছে রামেশ্বরম আইল্যান্ডের লাস্ট পয়েন্ট। এই ধনুষকোডি থেকে আপ টু শ্রীলঙ্কার মান্নার আইল্যান্ড, ধনুষকোডি থেকে মানে ইন্ডিয়ার রামেশ্বরম আইল্যান্ড আর শ্রীলঙ্কার মান্নার আইল্যান্ড, এদের মধ্যে যে একটা এনশিয়েন্ট কানেক্টিভিটি ছিল বলে মনে করা হয়, যাকেই আমরা রাম সেতু বলি অথবা অ্যাডামস ব্রিজ বলে থাকি। রাম সেতু বা অ্যাডামস ব্রিজ। ইম্পর্টেন্ট হচ্ছে শ্রীলঙ্কার কোন আইল্যান্ডের কথা বললাম, মান্নার আইল্যান্ড। এই মান্নার আইল্যান্ডটা কিন্তু শ্রীলঙ্কার টেরিটরি। যে মান্নার আইল্যান্ডের নামে এর নিচের দিকের এই গালফটার নাম হয়েছে গালফ অফ মান্নার। যেটা কেন ফেমাস না, গালফ অফ মান্নার কিন্তু আমাদের ইউনেস্কো স্বীকৃত ইন্ডিয়ার লার্জেস্ট মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ। পার্ল ফিশিং এর জন্য গালফ অফ মান্নার খুব ফেমাস। এবং তামিলনাড়ুর এখানে একটা কোস্টাল সিটি রয়েছে, মেজর পোর্ট রয়েছে তুতিকোরিন, তাকে কিন্তু পার্ল সিটি অফ ইন্ডিয়া বলা হয়, যেহেতু পার্ল ফিশিং এর জন্য এই জায়গাটা খুবই ফেমাস। তো এই যে কটা ইনফরমেশন বললাম, সব কটা থেকে কোশ্চেন কিন্তু অলরেডি পরীক্ষায় এসে গেছে, আবারও আসবে। নেক্সট চলো, বলছে যে হুইচ কান্ট্রি শেয়ার শর্টেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার উইথ ইন্ডিয়া। সব থেকে লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার আমাদের বাংলাদেশের সাথে রয়েছে এবং তার ম্যাক্সিমামটাও ওয়েস্ট বেঙ্গলের সাথেই রয়েছে। আর সব থেকে শর্টেস্ট বর্ডার যদি বলে তাহলে অ্যাকচুয়ালি আমাদের আফগানিস্তানের সাথে সব থেকে শর্টেস্ট বর্ডার ছিল আফগানিস্তানের দিকে, যেটাকে বলা হতো ওয়াখান করিডোর বা ওয়াখান ট্র্যাক। কিন্তু আমাদের এখন যেহেতু এই দিকটা পাকিস্তান অকুপায়েড কাশ্মীর হয়ে গেছে, তাই আমাদের ডাইরেক্টলি এখন আফগানিস্তানের সাথে ল্যান্ড বাউন্ডারি নেই, কিন্তু শর্টেস্ট বাউন্ডারি আমাদের আফগানিস্তানের সাথেই ছিল। আর এদিকটাও দেখবে যে চায়না নিয়ে নিয়েছে আকসাই চীন। তাহলে চায়নার সাথে আমাদের ইস্টার্ন লাদাখে ইন্ডিয়ার যে বাউন্ডারি প্রেজেন্টলি, তাকে আমরা বলি LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর পাকিস্তানের সাথে ইন্ডিয়ার এখন জম্মু কাশ্মীর লাদাখের সাথে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের পিওকের যে বাউন্ডারি, তাকে বলা হয় LOC, লাইন অফ কন্ট্রোল। এই LOC এবং LAC এই দুটো নর্দার্ন সাইডে গিয়ে কত দূর অবধি রয়েছে না, সিয়াচেন গ্লেসিয়ার অবধি রয়েছে। বাট সিয়াচেন গ্লেসিয়ারটা কিন্তু ইন্ডিয়ার আন্ডারেই রয়েছে, ঠিক আছে। সিয়াচেন গ্লেসিয়ার ফুললি ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। এদিক দিয়ে LOC গিয়ে শেষ হচ্ছে, এদিক দিয়ে LAC গিয়ে নর্দার্ন সাইডে শেষ হচ্ছে। চলো নেক্সট বলেছে যে লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া। আশা করি এখনো কেউ ভুল আর করছো না। সব থেকে এরিয়ার দিক দিয়ে লার্জেস্ট হচ্ছে লাদাখ। লাদাখের পরে আমাদের আসে জম্মু কাশ্মীর এবং 3 নম্বরে আসে আন্দামান নিকোবর। আন্দামান নিকোবর একটা সময় অনেক দিন ধরে 1 নম্বরে ছিল বটে, কিন্তু
370 উঠে যাওয়ার পর, জম্মু কাশ্মীর দুভাগে ভাগ হয়ে যাওয়ার পর, লাদাখ 1 নম্বরে এরিয়ার দিক দিয়ে, জম্মু কাশ্মীর 2 নম্বরে, আন্দামান নিকোবর 3 নম্বরে অ্যাকর্ডিং টু এরিয়া। সিটি অফ লেকস, বিভিন্ন সিটির বিভিন্ন এরকম নিকনেম রয়েছে ইন্ডিয়াতে। তার মধ্যে সিটি অফ লেকস আমরা কাকে বলবো? উদয়পুরকে বলবো, ঠিক আছে। যেমন পিঙ্ক সিটি জয়পুরকে বলা হয়, ঠিক আছে। তাহলে উদয়পুর কোথায় রয়েছে? না সাউথ ইস্টার্ন রাজস্থান। সাউথ ইস্টার্ন রাজস্থান, যেখানে কোটা রয়েছে, চিত্তোর রয়েছে, চিত্তোরগড় ফোর্ট, সেইখানেই রয়েছে উদয়পুর, যাকে সিটি অফ লেকস বলে। তারপর বলেছে যে 0 মাইল সেন্টার অফ ইন্ডিয়া। 0 মাইল সেন্টার অফ ইন্ডিয়া ব্রিটিশরা বলতো এরকম যে আমাদের ইন্ডিয়ার ল্যান্ডমাসের যদি দেখো বা পেনিনসুলার বা দিল্লি, চেন্নাই, মুম্বাই, কলকাতা এর মাঝামাঝি যদি তুমি দেখো, তাহলে নাগপুরকে পাওয়া যায়। মহারাষ্ট্রের ইস্টার্ন সাইডে রয়েছে নাগপুর, সেই নাগপুরকে সেই জন্য ব্রিটিশরা বলতো যে মনে করতো অলমোস্ট সেন্টারে রয়েছে ইন্ডিয়ার, তাই জন্য একে বলতো 0 মাইল সেন্টার অফ ইন্ডিয়া। এছাড়া নাগপুরে আরেকটা খুব ফেমাস জিনিস রয়েছে ইন্ডিয়ার মধ্যে, সেটা ইন্ডিয়ান রেলওয়ের যে লাইনের ক্রসিং হয়, সেই ক্রসিং জেনারেলি পারপেন্ডিকুলারলি দেখা যায় না, কিন্তু নাগপুরে এরকম পারপেন্ডিকুলারলি রেলওয়ে ক্রসিং রয়েছে, অর্থাৎ এদিকে একটা লাইন গেছে, এদিকে একটা লাইন গেছে, যেমন আমরা কাটাকুটি খেলি আর কি। তো এটাকে বলা হয় ডায়মন্ড ক্রসিং, ঠিক আছে, ডায়মন্ড ক্রসিং অফ ইন্ডিয়ান রেলওয়ে, এটা কিন্তু নাগপুরে রয়েছে, ঠিক আছে। এই কোশ্চেনটাও আসে। আচ্ছা, নেক্সট বলেছে যে লংগেস্ট কোস্ট লাইন। লংগেস্ট কোস্ট লাইন ইন্ডিয়ার অ্যাকর্ডিং টু স্টেট ওয়াইজ যদি আমরা দেখি, তাহলে সবার প্রথমে আসবে গুজরাট, 2 নম্বরে আসবে তামিলনাড়ু, 3 নম্বরে আসবে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। অ্যাকর্ডিং টু লেন্থ অফ কোস্ট লাইন ইন্ডিয়াতে 1 নম্বরে গুজরাট, নেক্সট হচ্ছে তামিলনাড়ু, 3 নম্বরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। চলো তারপর কি বলেছে না সাউদার্ন মোস্ট আইল্যান্ড অফ লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ যে আইল্যান্ড গ্রুপ, ভালো কথা, এই যে গ্রুপ অফ আইল্যান্ড, একে কি বলা হয়? গ্রুপ অফ আইল্যান্ডকে বলা হয় আর্কিওপ্যালিগো। এই আর্কিওপ্যালিগো মানে অনেক কটা ছোট ছোট আইল্যান্ড মিলে একটা গ্রুপ অফ আইল্যান্ড। তাহলে অনেক সময় কিন্তু লাক্ষাদ্বীপ আর্কিওপ্যালিগো বা আন্দামান নিকোবর আর্কিওপ্যালিগো, এটাও এভাবেও তোমাকে কোশ্চেনে বলা হতে পারে। তাহলে লাক্ষাদ্বীপের মধ্যে সাউদার্ন মোস্ট আইল্যান্ড জানতে চেয়েছে, সেটা হচ্ছে মিনিকয়। মিনিকয় লাক্ষাদ্বীপের বাকি আইল্যান্ডগুলোর থেকে অনেকটাই সাউথে রয়েছে এবং মালদ্বীপের খুব কাছে রয়েছে। তাই মালদ্বীপের যে কালচার, তার যে মানে খাবার দাবার বলো, তার যে ড্রেস আপ বলো, তার যে ল্যাঙ্গুয়েজ বলো, তার কিন্তু একটা এফেক্ট আমরা মিনিকয় আইল্যান্ডে দেখতে পাই। তো লাক্ষাদ্বীপের বাকি আইল্যান্ডগুলো সম্পর্কে 2-3টে ইনফরমেশন দিয়ে রাখি। যেমন লার্জেস্ট আইল্যান্ড অফ লাক্ষাদ্বীপ আইল্যান্ড গ্রুপ। লার্জেস্ট আইল্যান্ড কোনটা? না অ্যান্ড্রট আইল্যান্ড হচ্ছে লার্জেস্ট আইল্যান্ড। লাক্ষাদ্বীপে এয়ারপোর্ট রয়েছে, কোচি থেকে প্লেনে করে ম্যাক্সিমাম মানুষ যায়। তাহলে কোথায় রয়েছে, কোন আইল্যান্ডে লাক্ষাদ্বীপে এয়ারপোর্ট রয়েছে? সেটা হচ্ছে আগাতি আইল্যান্ড, যাকে বলা হয় আগাতি এরোড্রোম। সব থেকে বড় আইল্যান্ড বলেছি অ্যান্ড্রট, সব থেকে ছোট আইল্যান্ড অফ লাক্ষাদ্বীপ, স্মলেস্ট আইল্যান্ড অফ লাক্ষাদ্বীপ হচ্ছে বিটরা আইল্যান্ড। বিটরা আইল্যান্ড হচ্ছে সব থেকে স্মলেস্ট। আর লাক্ষাদ্বীপ আর মালদ্বীপ এই দুইয়ের মাঝে কে পাস করেছে তোমরা জানো, যে 8 ডিগ্রি চ্যানেল, তাই তো, 9 ডিগ্রি চ্যানেল পাস করছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের চলে আসছে হচ্ছে লাক্ষাদ্বীপের যে আইল্যান্ড গ্রুপটা, একে আমরা দুভাগে ভাগ করে থাকি। একটাকে বলা হয় কান্নানোর ডিভিশন, আর একটাকে বলা হয় আমিনদিভি ডিভিশন, ঠিক আছে। একটা কান্নানোর আর একটা হচ্ছে আমিনদিভি। আচ্ছা, নেক্সট চলো, আন্দামান এবং নিকোবর এই দুটোকে সেপারেট করছে কোন চ্যানেল? বহুবার কোশ্চেনে এসছে। আন্দামান গ্রুপ এবং নিকোবর গ্রুপ এই দুইয়ের মাঝে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। তাহলে আরো স্পেসিফিক্যালি যদি তোমাকে বলা হয়, তাহলে আন্দামান গ্রুপের যেটা সাউদার্ন মোস্ট আইল্যান্ড মানে লিটল আন্দামান, আর নিকোবর গ্রুপের যেটা নর্দার্ন মোস্ট আইল্যান্ড অর্থাৎ কার নিকোবর, এই দুইয়ের মাঝে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। তাহলে লিটল আন্দামান এবং কার নিকোবর এই দুইয়ের মাঝে আমরা 10 ডিগ্রি চ্যানেলকে পাই। আরেকটা কোশ্চেন করা হয় যে সাউথ আন্দামান এবং লিটল আন্দামান এই দুইয়ের মাঝে আমরা কি পাবো? সাউথ আন্দামান আর লিটল আন্দামানের মাঝে আমরা পাবো ডানকান প্যাসেজ, ঠিক আছে, ডানকান প্যাসেজ। আচ্ছা, নেক্সট বলছে যে ওয়েস্ট বেঙ্গল কতগুলো কান্ট্রির সাথে বর্ডার আছে? তাহলে ওয়েস্ট বেঙ্গলের 3টে ইন্টারন্যাশনাল কান্ট্রির সাথে বর্ডার আছে। সবার প্রথম তো বাংলাদেশ। সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো যে তোমাকে জানতে চাই যে কোন দিকে রয়েছে, কান্ট্রিগুলো কোন দিকে রয়েছে। তাহলে বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গলের ইস্টে রয়েছে। নেক্সট যদি আমরা ভুটানকে বলি, ভুটানকে বলা হয় ওয়েস্ট বেঙ্গলের নর্থে রয়েছে, ঠিক আছে, নর্থে রয়েছে। আর নেপালকে বলা হয়
নর্থ ওয়েস্টে রয়েছে, ঠিক আছে, ভুলিও না। নেপাল আছে নর্থ ওয়েস্টে, ভুটান আছে নর্থে, বাংলাদেশ আছে ইস্টে। আর যদি বাকি স্টেটগুলোর কথা বলা হয় নেবারিং স্টেট, তাহলে আসামকে বলা হয় নর্থ ইস্টার্ন নেবারিং স্টেট, আর বিহার ঝাড়খণ্ড ওয়েস্টার্ন সাইডে নেবারিং স্টেট, উড়িষ্যা হচ্ছে সাউথ ওয়েস্টার্ন নেবারিং স্টেট, ঠিক আছে। নেপাল কোন দিকে আছে এরকম কোশ্চেন হয়েছিল, নেপাল কিন্তু নর্থ ওয়েস্টে, বা ভুটানকে নর্থ ইস্ট বলো না, ভুটান কিন্তু নর্থে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপর বলেছে যে কারি, কারি হচ্ছে একটা স্যালাইন সয়েল, যেটা কোথায় পাওয়া যায়। তো স্যালাইন সয়েল ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় পাওয়া যায় এবং বিভিন্ন কারণে সেই সয়েলটা স্যালাইন হয়। যেহেতু এত বড় কোস্টাল রিজিয়ান রয়েছে ইন্ডিয়ার, সেই কোস্টাল রিজিয়ানে যেহেতু আমাদের সি ওয়াটারটা স্যালাইন, তার কন্ট্যাক্টে থেকে সেই কোস্টাল রিজিয়ানের সয়েলটাও স্যালাইন হয়ে যায়, ঠিক আছে। অথবা কোথাও যদি কোস্টাল রিজিয়ানে লো ল্যান্ড থাকে, সেই জায়গায় অনেকদিন সমুদ্রের জল ঢুকে জমে আছে, তাহলে সেই জায়গাতেও আমরা কিন্তু সয়েলকে স্যালাইন হয়ে যেতে দেখতে পাবো। এছাড়াও আমাদের ল্যান্ডের ইন্টেরিয়ারেও বিভিন্ন জায়গায় এরিড ক্লাইমেটের জন্য, বিভিন্ন জায়গায় লো ল্যান্ড তাল রিজিয়ান থাকার জন্য, বা বিভিন্ন জায়গায় ওভার ইরিগেশন করার জন্য আমরা কিন্তু দেখব সয়েল অ্যালকালাইন থেকে স্যালাইন হয়ে গেছে। তো সেরকম বিভিন্ন জায়গায় এই স্যালাইন সয়েলগুলোর বিভিন্ন আলাদা আলাদা লোকাল নেম রয়েছে। কেরালায় মালাবার কোস্টে যে স্যালাইন সয়েলটা পাওয়া যায় তাকে লোকালি বলা হয় কারি, KARI। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে কোন স্টেটে স্যালাইন সয়েল কাল্লার পাওয়া যায়, KALLAR। এই কাল্লার টাইপের স্যালাইন সয়েলটা আমরা কোন স্টেটে দেখতে পাই। নেক্সট বলেছে হাইয়েস্ট মোটরেবল রোড অফ দ্য ওয়ার্ল্ড। হাইয়েস্ট মোটরেবল পাস ইন্ডিয়াতে ছিল এর আগে খারদুংলা পাস, তারপরে বলা হতো মানা বা নীতি পাস, কিন্তু প্রেজেন্টলি অল ওয়েদার হাই অল্টিটিউড রোড আমরা কোথায় পাবো না, ওয়ার্ল্ডের মধ্যে এখন হাইয়েস্ট মোটরেবল পাস হচ্ছে উমলিংলা পাস। কোথায় রয়েছে না, ইস্টার্ন লাদাখে রয়েছে, প্রায় 20,000 ফিট হাইট রয়েছে, 20,000 ফিট অল্টিটিউডে কিন্তু রয়েছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল পাস উমলিংলা পাস, প্রেজেন্টের কথা বলছি, ঠিক আছে। ইস্টার্ন লাদাখে আরও একটা এরকম হাই অল্টিটিউড রাস্তা বানাচ্ছে BRO, মানে বর্ডার রোড অর্গানাইজেশন, যেটা কমপ্লিট হয়ে গেলে সেটা এই উমলিংলা পাসের রেকর্ডকেও কিন্তু ব্রেক করে দেবে, অর্থাৎ নিজেদের রেকর্ডই আমরা নিজেরা ব্রেক করে দেবো আবার। নেক্সট বলছে দেখো যে হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ শর্টেস্ট কোস্ট লাইন। এতক্ষণ আমরা লংগেস্ট নিয়ে কথা বললাম, জানতে চেয়েছে কার কোস্ট লাইন সব থেকে ছোট। ইন্ডিয়ার ম্যাপ সম্বন্ধে বেসিক আইডিয়া থাকলে তোমরা সবাই বুঝতে পেরে গেছো, অ্যান্সার হচ্ছে গোয়া। গোয়ার পরে কে আছে, মানে সব থেকে ছোট গোয়া, জাস্ট তার থেকে লম্বা কোস্ট লাইন কার আছে, তাহলে মনে রাখো অ্যান্সার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, আমাদের স্টেট। তাহলে সব থেকে ছোট গোয়া, তারপরে তার থেকে বেশি লম্বা আছে ওয়েস্ট বেঙ্গল, আর লেন্থের দিক দিয়ে বেশি তো বললাম গুজরাট 1 নম্বরে, তামিলনাড়ু 2 নম্বরে, অন্ধ্রপ্রদেশ 3 নম্বরে। চলো 200 অবধি আজকের 50টা ওয়ান লাইনার এখানেই শেষ হচ্ছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, এবং যারা যারা নিডি অ্যাসপিরেন্ট রয়েছে তোমাদের বন্ধু বান্ধব, তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, আর আমাদের এডুমন্ত্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।